ঘটনাটি ৩ থেকে ৪ বছর আগে আমার মামার সাথে ঘটেছিল। ঘটনাটি মামার ভাষাতেই বলছে। তখন রাত ১টা বাজে, দোকান বন্ধ করব। হঠাৎ মোবাইলে একটি কল এলো। দেখি বন্ধু শাহিন ফোন করেছে। ভাবলাম এত রাতে ওর ফোন, কাহিনী কি? ফোন ধরলাম। ধরেই একটা দুঃসংবাদ শুনতে হলো। ওর চাচা কিছুক্ষণ আগে মারা গেছেন। কাল সকালে তার জানাজা হবে। এখন মসজিদে গিয়ে হুজুরদের বলতে হবে তারা যেন ফজরের ওয়াক্তে মাইকিং করে দেয়। আমি ওর সাথে যেতে পারবো কিনা সে জানতে চাইল। আমি এক কথায় রাজি হলাম। আধ ঘন্টার মধ্যে ওর বাসায় হাজির হলাম। তারপর দুজনে একসাথে বের হয়ে বিভিন্ন মসজিদে যেতে লাগলাম। তখন ৩টা কি ৩:৩০ বাজে। দুজনে এক মসজিদ থেকে বের হয়ে আরেকটি মসজিদের দিকে রওনা হলাম। যে মসজিদটিতে যাচ্ছিলাম তাতে যেতে হলে মাঝখানে একটি ডোমপাড়ার মধ্য দিয়ে যেতে হয়। দুজনে ডোমপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। বন্ধুর মন খারাপ, তাই সে কোনো কথা বলছিল না। পাড়াটি অত্যন্ত নোংরা। রাস্তার পাশে কিছু দূর পর স্ট্রিট লাইট পোস্ট। কিছু দূর এগোনোর পর অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কে যেন আড়াল থেকে আমাদের দেখছে। শাহিনেরও যে একই অবস্থা হয়েছিল তা পরে জেনেছি। অস্বস্তি কাটাবার জন্য দুজনে কথা বলতে বলতে এগোতে লাগলাম। যেতে যেতে রাস্তার একটি মোড় ঘোরবার পর দেখি সামনে ১০ থেকে ১২ বছরের টাক মাথার একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমরা একটু অবাক হলাম। এত রাতে এত ছোট্ট একটি ছেলে বাইরে কি করছে? আমরা এগিয়ে গেলাম। পিচ্চিটাকে বললাম, এই তোর বাড়ি কই? এত রাতে এখানে কি করছিস? পিচ্চিটা কিছু কথা না বলে মাথা নিচু করে হাঁটা ধরলো। এরপর সে যা করলো তা এক কথায় অবিশ্বাস্য। সে রাস্তার পাশে ড্রেনের দিকে এগিয়ে গেল এবং আস্তে আস্তে ড্রেনের মধ্যে পুরোপুরি ঢুকে গেল। আমরা সাথে সাথে দৌড়ে ড্রেনের কাছে গিয়ে উকি দিলাম, কিন্তু পিচ্চিটার ছায়াও দেখলাম না। এত তাড়াতাড়ি চম্পট দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। তার চেয়েও বড় কথা হলো ড্রেনটা এত সরু যে কোনো ১০ থেকে ১২ বছরের ছেলে সেটায় পুরোপুরি ঢুকতে পারবে না। রাস্তার পাশে স্ট্রিট লাইটের আলোয় ঘটনাটা চাক্ষুষ করলাম। কেমন যেন ঢোকা লাগলো। যাই হোক, ব্যাপারটা পাত্তা না দিয়ে চলতে লাগলাম। অদ্ভুত অনুভূতিটাও বহাল রইল। আরেকটু এগুলোর পর কী কারণে যেন একটা লাইট পোস্টের মাথার দিকে নজর গেল। যা দেখলাম তাতে দম বন্ধ হয়ে গেল। পোস্টের মাথায় ঝুলছে একটা লাশ, সেই পিচ্চিটার লাশ। এইবার বুঝতে পারলাম কিসের পাল্লায় পড়েছি। শাহিন ও লাশটা যে লক্ষ্য করছে তাও বুঝলাম তার পরের কথায়। সে শুধু বলল, দোস্ত ভাগ, এখান থেকে দৌড়ে পালাই। দুজনে আমরা দৌড় দেওয়া শুরু করলাম। কত দূর দৌড়াবার পর আমরা থেমে গেলাম। মনে হলো বেঁচে গেছি, কিন্তু হঠাৎ করে শাহিনের চিৎকার। ওর দিকে ঘুরে দেখি সে উপরের দিকে আঙ্গুর তাক করে আছে। উপরের দিকে তাকাতেই দেহে কাঁপুনি ধরে গেল। সেই পোস্ট ল্যাম্প, সেই লাশ, চারপাশের পরিবেশও চেনা মনে হলো। একটু আগেই এখান থেকে পালিয়েছিলাম। মাটিতে ঢুপ করে কিছু পড়ার শব্দ শুনে ঘুরে দেখি শাহিন মাটিতে পড়ে আছে। হঠাৎ করে বিদঘুটে হাসির শব্দ শুনে পোস্টের দিকে তাকিয়ে যা দেখলাম তা আমার কল্পনাতীত। পোস্টের মাথায় কোনো লাশ নেই। ওটা নিচে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে পিচ্চিটা। হঠাৎ করে সে হ্যাঁচকা টান দিয়ে নিজের মাথা ছিঁড়ে ফেললো। আলোতে স্পষ্ট দেখলাম চারপাশে রক্ত ছিটকে পড়ল। কাটা মাথাটি পাগলের মতো হাসতে লাগলো। এরপর কাটা মাথা হাতে দেহটি আমাদের দিকে এগোতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহ আল্লাহ করতে করতে চেতনা হারিয়ে ফেললাম। পরের দিন যখন হুঁশ হয় বুঝতে পারি আমরা একটি মসজিদে আসি। পরবর্তীতে জানতে পারি যে ফজরের ওয়াক্তে মসজিদে আসার পথে আমাদের পরে থাকতে দেখে মুসল্লিরা আমাদের মসজিদে নিয়ে এসেছে। এটা ছিল সেই মসজিদ যেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। ইমাম সাহেবের কাছে আমরা সব কথা বললে তিনি বলেন যে ওইটা ছিল খারাপ প্রকৃতির প্রেত বা মানুষের পথ ভুলিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে ক্ষতি করে থাকে। তিনি আমাদের রাতে বাইরে থাকতে নিষেধ করলেন। তার কথা মতো আজও চলি। এর পরবর্তীতে আর কোনো সমস্যা আমাদের হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ঘটনাটি ঘটে গাইবান্ধা জেলায়। আমার দাদাবাড়ি এবং নানাবাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থানায়। দাদাবাড়ি থেকে নানাবাড়ি মাত্র কয়েকটি গ্রামের ব্যবধান। 1972 সালের দিকে বাবা বিয়ে করেন। ঘটনাটি ওই বছরের। সে বছর আমাদের বেগুন খেতে প্রচুর বেগুন হয়। আমার দাদা চাচারা সবাই মিলে বেগুন তুলে বিক্রির জন্য। কিন্তু বেগুন তুলতে তুলতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায় এবং সব তোলা শেষ হলে বাবাকে বিক্রি করার জন্য গাইবান্ধা জেলা শহরে যেতে বলে। গাইবান্ধা জেলা শহর আমাদের গ্রাম থেকে 14 কিলোমিটার দূরে। বাবা ভ্যান ভাড়া করে রওনা দেয় গাইবান্ধার উদ্দেশ্যে। বাজার গিয়ে বিক্রি করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়।
বর্তমান সময়ে গাইবান্ধা রাত 8টা-9টা মানে গভীর রাত, তাহলে 50 বছর আগে কতটা গভীর রাত একটু ভাবলেই অনুমান করা যায়। যাই হোক, বাবা বেগুন বিক্রি করে হেঁটেই রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে, কারণ গাড়ি পাওয়া অসম্ভব ছিল। তার কাছে ছিল একটি দাড়িপাল্লা ও একটি বড় চাকু। বাবা কিছু দূর যাওয়ার পর দেখে একটি গরুর গাড়ি। গরু দুটি সাদা রঙের এবং স্বাভাবিকের তুলনায় একটু বড়। বাবা একটু জোরে হাঁটে, কিন্তু কোনোভাবে গাড়িটা ক্রস করতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হঠাৎ করে গাড়িটিকে দেখতে পায় না। আবার 5 থেকে 7 মিনিট হাঁটার পর গাড়িটিকে দেখা যায়। তখন গাইবান্ধা বিশ্ব রোডটা কাঁচা ছিল। বাবা খেয়াল করলেন কোনো পুল বা ব্রিজ এলেই গাড়িটিকে দেখা যায় না, কিন্তু কাঁচা রাস্তায় উঠলেই গাড়িটিকে আবার দেখা যায়। তখন বাবা বুঝে ফেলে এটা স্বাভাবিক কোনো গাড়ি। বাবা চাকু হাতে রাখে আর দাড়িপাল্লার একটি পাথর রেখে দেয়, কারণ ওটা লোহা ছিল, আর দাড়িপাল্লাটা ফেলে দেয়। গরুর গলার ঘুঙুরটা টুংটাং শব্দ করেই চলছে। এভাবে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করেও বাবা একবারও ক্রস করতে পারেনি সেই গরুর গাড়িটি। এতক্ষণ গরুর গাড়িটাও বাম দিক দিয়ে যাচ্ছিল, বাবাও বাম দিক দিয়ে যাচ্ছিল। বাবা চিন্তা করে নিজের বাড়িতে না গিয়ে শ্বশুর বাড়ি যাবে, মানে আমার নানা বাড়ি। নানা বাড়ি যেতে হলে রাস্তার ডান দিকে ধান ক্ষেত দিয়ে যেতে হবে। মজার বিষয় হলো, বাবা শুধু এটা মনে মনে চিন্তা করেছে, হঠাৎ করেই গরুর গাড়িটিও রাস্তার ডান দিকে গিয়ে দাঁড়িয়ে যায়। তখনই বাবা কাঁচা বেড়ে ধান খেতে নেমে যায়। সঙ্গে সঙ্গে গরুর গাড়ি থেকে ভয়ঙ্কর বড় একটা সাদা রঙের কুকুর নেমে আসে। তার চোখগুলো হলুদ, আলোর মতো চকচক করছে। বাবা গাড়ি থেকে 20 থেকে 30 হাত দূরে হবে, কিন্তু সাদা কুকুরটা জিহ্বা বের করে বাবার দিকে তাকিয়ে আছে। এই ঘটনাটির কিছু অংশ এই এপিসোডে তুলে ধরা হলো। বাকি ঘটনাটি আমরা পরবর্তী এপিসোডে প্রকাশ করবো ইনশাআল্লাহ। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নিরাসব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।